পরপর ৩ বার করার জন্য মানে প্রস্তুতি নিছি। আল্লাহরই রহমত, এক সময় হয়তো আমার মা ফোন দিছে, আমি রিটার্ন আসছি। এক সময় ওয়াইফ ফোন দিছে, রিটার্ন আসছি। একবার নিজে চিন্তা করছি। এই যে একটা মানুষ যার কিনা ঢাকায় কোটি কোটি টাকার ব্যবসা ছিল, তিনি সেই ব্যবসায় লোকসান গোনেন এবং সেই থেকে ঘুরে দাঁড়ানোর জন্য বিদেশে আসেন। সেখানে এসেও তিনি যে সহজে সবকিছু পেয়ে গেছেন তা না। কোন পরিস্থিতিতে মানুষ নিজের জীবন শেষ করতে চায়, কঠিন এই সিদ্ধান্ত নেয়ার আগে তার কি অবস্থা হয়, তিনি কেমন বোধ করেন, ওই অবস্থা থেকে ফিরে আসা যায় কি? হ্যাঁ, এই সব প্রশ্নের উত্তর এখন আছে আকবর আলীর কাছে। পুরান ঢাকার পোর খাওয়া মানুষটি এখন আছেন পোল্যান্ডের নিরিবিলি শহর ব্রোসোয়াপে। তবে এটাকে তিনি বলেন তার দ্বিতীয় জীবন। আর এই শহরে থাকা বাংলাদেশিদের কাছে এই আকবর আলী এখন একটি অনুপ্রেরণা। আকবর কখনো কল্পনাই করেননি তাকে বিদেশ ছাড়তে হবে। তিনি মায়ের কাছ থেকে আলাদা হয়ে প্রবাসে এসে থাকবেন, কিন্তু নিয়তি তাকে এনে দিয়েছে এই দেশে। ভালো ব্যবসা ছিল তার দেশে, মাসে কোটি টাকার লেনদেন, শান শওকত, এলাকায় নামডাক। কিন্তু কালে চক্রে পড়ে এসব আর ধরে রাখতে পারেননি। সবই শেষ হয়ে যায় কয়েক বছরের মধ্যে। দেনার দায়ে পরিস্থিতি একসময় এমন হয় যে তার হাতে খুচরো পয়সাও ছিল না। দিল্লিতে গেলাম, আমার কাছে চারানাও নাই, মানে শুধু ইয়ের টাকা, তো চারানাও নাই। তো দিল্লিতে গেলাম, যাওয়ার পর এটা ব্রোকারের কন্ট্যাক্ট ছিল যে ওরা খাবার দাবার সব দিব। তো ওইখানে আমি কি করতাম, 3 বেলা খাওয়ার জন্য দিতেছ, খাওয়াইবা তুমি, ওই টাকাটা আমার দিয়ে দাও। তো পরে কই কেলিগা ভাই, আমি কই না আমার কাজ আছে। যখন ও আমার দিত, তা আমি ঘুমের থেকে দেরি করে উঠতাম, যাতে খিদে না লাগে। রাখতেছি যে পোল্যান্ড যেতে হইব কিংবা কিছু আছে, সবসময় তো নিজের ইসে চলছে। হতাশা, দুঃখ, কষ্টে একসময় একবার সিদ্ধান্ত নেন আর বাঁচবেন না এই জীবনে। সব কিছুর মায়া ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিতে চলে যান ট্রেন লাইনে। আমার সবচেয়ে কষ্টের সময় ছিল বাংলাদেশে। আমি ওই সময় পরপর 3 বার করার জন্য মানে প্রস্তুতি নিছি। আপনার আল্লাহরই রহমত, এক সময় হয়তো আমার মা ফোন দিছে, আমি রিটার্ন আসছি। এক সময় ওয়াইফ ফোন দিছে, রিটার্ন আসছি। একবার নিজে চিন্তা করছি, তারপর আবার যুদ্ধে নামছি, যে এটা আমার বোনাস লাইফ। যাই হোক, মায়ের অনুরোধে দেশ থেকে বিদেশে আসার চেষ্টা করেন পরে আকবর। দালালকে টাকা দিয়ে এ পথে প্রতারিত হন কয়েকবার, কিন্তু শেষমেশ তার পোল্যান্ডের ভিসা হয়। মানে ইউরোপে ঢুকলেই মানে খেলা শেষ, কিন্তু খেলা যে শুরু এটা বুঝিনি। তো ওইখানে মনে করেন দিছে, ওইখানে আমার ওয়ার্ক পারমিট ছাড়া আমার কাজ করাইতো, ওয়ার্ক পারমিট ছিল না। স্যালারি 3 মাস, এর মধ্যে তো 3 মাস ট্রেনিং। এখানে আসার পরে যে 3 মাস ট্রেনিং দিতে হবে, কোনো স্যালারি নাই, পেটে ভাতে যেখানে গেলাম। তো ট্রেনিং আবার কি, যে কিভাবে কাবাব বানাইতে হয়, কিভাবে কি করতে হয়, এই ট্রেনিং। তো ঠিক আছে, তো ওইখানে করলাম। করার পরে একদিন রাস্তা দিয়ে যাইতেছি, তো বর্ডার গার্ড আমারে অ্যারেস্ট করলো, যে তুই কোথায় কাজ করস। তো হঠাৎ করে আমি চিন্তা করলাম যে কোনো তো একটা সমস্যা হইতে পারে। আমি মানে এমন একটা ভাব দিলাম, আমি ইংলিশও বুঝি না, পুলিশ তো বুঝিই না, মানে ওর মুখের দিকে চাইছি। উই আমার ইশারা উশারা ট্রান্সলেট অনেক কিছু বুঝায়, আমি বুঝি না। পরে এখানে তো 16 ঘন্টা 17 ঘন্টা 18 ঘন্টা কাজ করতে হইতো। তো একটু দেরি হয়েছিল আমার দোকানে যাওয়ার। তো আমি যাইতেছেন, তো আমার ওই মালিক, আবার এরা 3 জন পার্টনার ছিল, এক মালিক আবার রাস্তার মধ্যে আপনার 5 মিনিট দেরি হইলো কি, এটা বলছে বর্ডার গার্ড বুঝে গেছে যে এই দোকানে কাজ করি। বহু কষ্টে বিদেশে এসেও দুর্ভাগ্য যেন আকবরের পিছু ছাড়ছিল না। এখানে শুরুতে কিছুই করতে পারছিলেন না তিনি।
যে কাজের চুক্তিতে এসেছিলেন তাতেও দেখলেন প্রতারণা, মানে তাকে কোনো কাজ ছাড়াই মিথ্যে প্রলোভন দিয়ে আনা হয়েছিল ইউরোপের এই দেশে। ফলে তিনি হয়ে পড়েন অবৈধ। কাজ হয়তো একটা পেলেন, কিন্তু তাতে বেতন নেই। পেটে ভাতে রাত দিন 15-16 ঘন্টা শ্রম দিতে হতো তাকে। ফোন দিয়া আনছে আমার বস, তা আনার পরে ওইখানে গেলাম, যাওয়ার পর বর্ডার গার্ড আমার অ্যারেস্ট করলো, করে নিয়ে চলে গেল কাতোভিস এয়ারপোর্টে। তো কাতোভিস এয়ারপোর্টে নেওয়ার পর ওইখানে ওরা অনেক জিজ্ঞাসাবাদ করলো। আমি বললাম আমি এখানে, আমার আবার শিখাই দিয়েছিল যে বলবেন কাজ করি না, আমি ট্রেনিং আছি কিংবা আমি দেখতেছি। তো ওইভাবে কথা বললাম, ওরা আমার ছেড়ে দিল এই 30 দিনের আলটিমেটাল দিয়া, যে 30 দিনের ভিতরে আমার দেশ ছাড়ো। তারপরে আমি ওই ভাইয়ের কাছে মানে করলাম যে ভাই, আবার আমার বললো যে ভাই কোনো টেনশন করেন না, হয়ে যাবো সব কিছু, এই টেনশন করেন না। তো এরকম করে কাজ করতে থাকলাম। কাজ করার পরই মানে এর মধ্যে অনেক কিছু আছে যেটা মানে আমি শর্টকাটে বলতেছি। আল্লাহর রহমতে আমার কার্ড হয়ে গেছে, তো এটা মানে একটা অকল্পনীয়, এটা আল্লাহর ইচ্ছা। তো কার্ড হওয়ার পরে 2018-তে আমি যাই আমার ওয়াইফটা নিয়ে এসেছি। তো আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে। তা আমার টিকিট ছিল হলো পোল্যান্ডেরই, কিন্তু আমি মানে প্লেন মিস করি ইতালিতে। তো ইতালিতে মিস করার পরে ওইখানেই আমার ইমিগ্রেশন করার পরে পরের দিন আমি পোল্যান্ডে আসি। তো পোল্যান্ডে আসার পরে 6 মাস পর আবার কন্ট্রোল আসলো দোকানে। ওইখানে ওরা আমার কইলো যে সব কিছু ঠিক আছে, আমার কার্ডও ছিল। ওরা বললো ঠিক আছে, ওরা চলে গেল। 10 মিনিট পর আর এসে দেখতেছে যে আনফর্চুনেটলি ইউ ক্যান গো উইথ আস। আমি কি ওয়াই, এই সিস্টেম ইজ নট ওকে ফর ইউ, নিয়ে ওরা আমার অ্যারেস্ট করে চলে গেল। তো এর মধ্যে ওইখানে নিয়ে আমার 3 দিন একটা মানে শুক্রবারে ধরছিল, তো শনি রবি ওদের বন্ধ থাকে, এই কারণে আমাদের আমাদের ছোট একটা জেলের ভিতরে রাখছে। এই আকবরই আল্লাহর ওপর ভরসা করে শেষ পর্যন্ত দাঁড়িয়ে গেছেন, কাজ শিখে গেছেন, তার পার্মানেন্ট রেসিডেন্সি হয়েছে, বউ বাচ্চাকে দেশ থেকে নিয়ে এসেছেন, খুবই ভালো আছেন এই শহরে। নিজে একটি রেস্টুরেন্ট এবং গ্রোসারি শপ দিয়েছেন। ব্রোসোয়াসে এখন ভরপুর ব্যস্ততা তার, ভালোই করছেন আয় রোজগার, ব্যবসা বাড়ানোর চেষ্টায় আছেন। তার কথা হলো, জীবনের শেষ বলে কিছু নেই, আর নিজের জীবনকে শেষ করা কোনো সমাধান নয়। জীবন একটাই, তা শেষ করে দিলে সব শেষ, একেবারে শূন্য। আর ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা করলে নতুন জীবন পাওয়া অসম্ভব কিছু নয়। জীবনে পরিশ্রমের কোনো বিকল্প নেই। আকবর বাংলাদেশের একজন সাধারণ মানুষ, কিন্তু তার উপলব্ধি এবং জীবন শিক্ষা কত উঁচু স্তরের একটু চিন্তা করে দেখুন। যারা এই দুনিয়ার গল্প দেখছেন তাদের সবার জন্য একটা লেসন আমাদের এই আকবর আলী ভাই দিয়ে দিলেন। সেটা হচ্ছে যে মানুষ অল্পতেই আমরা ভেঙে পড়ি, হতাশ হয়ে যাই, আমাদের মধ্যে নানা রকমের নেগেটিভ সেন্স কাজ করে, কেউ করে ফেলে। তো এই যে একটা মানুষ যার কিনা ঢাকায় কোটি কোটি টাকার ব্যবসা ছিল, তিনি সেই ব্যবসায় লোকসান গোনেন এবং সেই থেকে ঘুরে দাঁড়ানোর জন্য বিদেশে আসেন। সেখানে এসেও তিনি যে সহজে সব কিছু পেয়ে গেছেন তা না। তার জীবনের গল্পের এই জায়গাটা আমার কাছে ভালো লেগেছে যে তিনি যেখানেই গেছেন সেখান থেকে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করেছেন। এই যে তিনি বলছিলেন যে জেলখানায় 6 মাস থাকা অবস্থায় তিনি এখানকার পলিশ ল্যাঙ্গুয়েজ মোটামুটি শিখে গেছেন এবং সেটা তিনি তার জীবন প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজে লাগিয়েছেন। আকবর আলী ভাইয়ের যে গল্পটা আমরা আমাদের সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের জন্য বলতে পারি, সেটা হচ্ছে যে আমাদের মানে পরিশ্রম করার মানসিকতাটা থাকতে হবে। মেধা যদি নাও থাকে, আমার যদি সৎ থাকার মানসিকতা থাকে, কিংবা আমি যদি আমার শিক্ষাটাকে একটা উৎপাদনক্ষম মানে প্রোডাক্টিভিটির ক্ষেত্রে কাজে লাগাতে পারি, তাহলে সেটা আমার জীবনে সাফল্য হয়ে যেতে পারে। যে মানুষটি এখানে এসে একেবারে হাত পায়ে মানে কপর্দ শূন্য যাকে বলি আমরা, মানে কিছুই ছিল না, সে এখন 2টো প্রতিষ্ঠানের মালিক, তার নিজের গ্রোসারি শপ, নিজের কাবাব শপ, এবং তিনি স্বপ্ন দেখছেন যে এগুলো থেকে আস্তে আস্তে আরও বাড়বে। তিনি হয়তো আরও নিজের নিকটাত্মীয় কিংবা বন্ধুবান্ধব কিংবা ওই রকম লোকজনকে এনে এখানে কাজ দিতে পারবেন। মানে তিনি একজন সাধারণ কর্মী থেকে আজকে একজন উদ্যোক্তায় পরিণত হয়েছেন। তো দর্শক, আপনাদের সবার জন্যই এই আকবর ভাই শিক্ষাটা থাকলো। আমরা পোল্যান্ডের এই একেবারে দূরবর্তী একটি শহরে আসছি, সেই শহরটা ছিমছাম। সেখানে আমাদের মানুষগুলো এরকমের জীবন সংগ্রাম করছেন, তাদের জন্য নিশ্চয়ই আমরা শুভকামনা জানাতে পারি এবং তাদের জন্য সত্যিই আমাদের একটা স্যালুট দেওয়ার মতো নিজেদের একটা মানসিকতা থাকা উচিত। ভালো থাকবেন সবাই।
ধন্যবাদ।